এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ধীরে ধীরে মেধা বড় হতে থাকলো আর আবদারও বেড়ে যেতে লাগলো। দিন দিন আপন বোনের মতোই ভালোবাসা আদায় করে ছাড়লো। সে এখন জোর গলায় বলতেও পারে মেধা তার ছোট বোন, এমনকি তার কিছু কিছু বন্ধুরা তাই জানে। সেই সঙ্গে অঘোষিতভাবে মেধার নির্দিষ্ট কোনো বাসা নেই, সবগুলো তাই দখলে। আর আদিত্য মেধার প্রতি দুর্বলতা আগেই ধরে ফেলেছিল সে, তবে কখনো বুঝতে দিত না। তাছাড়া বিগত 3 দিনটা নিজের চোখে দেখেছে আদিত্যের ছটফটানি ও লাল বর্ণ নেত্রজোড়া মেধার দিকে স্থিরীকৃত। সেই সঙ্গে তার দৃষ্টিতে স্পষ্ট প্রণয়ের গভীরতা। মোদ্দা কথা, আদিত্য অনুভূতি প্রকাশ করতে পারে না, মুখ ফুটে বলতেও পারে না মনের কথা, কিন্তু ওর নিকট ভালোবাসার বিন্দু মাত্র খাত নেই। সেই দিক থেকে মেধা রানী সৌভাগ্যবতী। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আমান তার চোখ মুছে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, জানিস, এই 3 দিন আমার ভাইটার কি অবস্থা করেছিস? তোর প্রিয় হয়ে কি অবস্থা করেছিস সে নিচের। তখনও মেধার ডাকুর ডাকুর চোখ থেকে ঝরে যাচ্ছে অজস্র নোনা জল। আমান পুনরায় তার চোখ মুছে দিতেই আদিত্য দৌড়ে কেবিনে প্রবেশ করলো। আমান একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। কেবিনের দরজা লাগানোর শব্দ কানে যেতেই আদিত্য কাল বিলম্ব করলো না, চট করে মেধাকে বুকের সঙ্গে মিশিয়ে নিল। 3 দিনে একরাশ বিরহ জমেছে বুকের বাপাশে। হারানোর ভয়টাও নির্মমভাবে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। স্বস্তি যেন বিরক্ত এই পৃথিবী থেকে। একদিন সীমা বেগম আর অন্যদিকে মেধা, অথচ এই দুজনের মাঝে তার সুখ লুকায়িত। তখন মেধা আদিত্যের বুকে মুখ লুকিয়ে করুণ সুরে বলল, বলুন না, বাবার কি হয়েছিল? আমাকে রেখে বাবা কেন চলে গেল? এসব কথা এখন থাক। না, আমি এখনই জানতে চাই, প্লিজ বলুন। আঙ্কেলের হার্টের সমস্যা ছিল, সেটার চিকিৎসা করতে উনি দেশের বাইরে গিয়েছিলেন। তুমি কান্নাকাটি করবা ভেবে সব কথা তোমার থেকে গোপন করেছিলেন। সে সঙ্গে আমায় আদেশ দিয়েছিলেন যাতে না জানায়। তারপর ওখানে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে জানলেন অপারেশন করালে নাকি সুস্থ হয়ে যাবেন। যদিও ডাক্তার স্পষ্টভাবে এও বলেছিলেন যে সুস্থ হওয়ার চান্স 50-50। উনি তোমার কথা ভেবে আর পিছুপা হননি, অপারেশন করাতেই রাজি হয়ে যান। ওনার কথা ছিল আমি আমার মেয়েটার সঙ্গে আরও কিছুদিন বাঁচতে চাই। উনি ওনার সিদ্ধান্ত অচল থাকায় আমি আমানকে ওনার কাছে পাঠাই আর তোমাদেরকে বলতে বলি ট্যুরে যাচ্ছে। তারপর ডাক্তারের কথা মতো অপারেশনের ডেট ঠিক হয়। এই অবধি ঠিকই ছিল। তারপর? তারপর হঠাৎ ওনার প্রেশার হাই হয়ে যায়, সে সঙ্গে দেখা দেয় আরও কিছু জটিলতা। আর তখনই উনি। মেধা চোখ জোড়া বন্ধ করে নিল, পুরো শরীর থরথর করে কাঁপছে। তখন ডাক্তার এসে চেক আপ করে কিছু মেডিসিন দিলেন। মেধার জেদের কাছে হার মেনে তাকে বাসাতে নিয়ে যাওয়াও হলো। কিন্তু সেই বাসায় না গিয়ে প্রথমে গেল বাবার কবর দেখতে। তার মায়ের পাশে তার বাবা চিরনিদ্রায় শায়িত। সে অশ্রু ঝরিয়ে দুটো কবরের মাটিতেই হাত বুলিয়ে কাঁদতে লাগলো। সময় গড়ালো, ঘন্টাও পেরোলো, কিন্তু মেধা অনড় হয়ে সেখানেই বসে রইল। তারপর কী সব ভেবে আদিত্যকে বলল, আমার বাবা আমার সঙ্গে আরো কিছুদিন বেঁচে থাকতে চেয়েছিলেন, তা তো হলো না। তবে আমি বেঁচে থেকে কী বা করবো? এমন প্রশ্নে আদিত্য নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। বুকে অদৃশ্য অনলে পুড়তে থাকলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার জন্য বেঁচে থাকা যায় না। আজ অথবা কাল আমাকে আপনারও বোঝা মনে হবে না, এর গ্যারান্টি কি? প্রিয় মানুষটি কখনো কারো বোঝা হয় না। তবে হ্যাঁ, তোমার ভালোর জন্য যখন চা করতে হয় আমি তাই করব, কারণ তুমি আমার কাছে তোমার বাবার দেওয়া শ্রেষ্ঠ আমানত। এই কথার জবাবে মেধা একটু শব্দ করল না, বরং নিচের দিকে তাকিয়ে অশ্রু ঝরাতে লাগলো। তারপর আরও কিছুক্ষণ থেকে ওরা বাসায় ফিরল। সীমা বেগম মেধাকে দেখে বুকে জড়িয়ে অশ্রু ঝরালেন। কঠিন সত্যকে মেনে নিতে বললেন, কারণ মৃত্যু আমাদের জীবনের শুদ্ধতম কঠিন সত্য। এখানে কারো হাত নেই, আর এই সত্যকে মেনে বেঁচে থাকার নামই জীবন। এমন অনেক কথা বলে মেধাকে বোঝালেন, স্বাভাবিক হতে আশ্বস্ত করলেন। তারপর উনি নিজ হাতে মেধাকে অল্প খাবার আর ওষুধ খাওয়ালেন। মেধার মাথা নিজের কোলে রেখে আলতো করে ওর চুলে বিলি কাটতে থাকলেন। এমন করাতে একটা সময় মেধা ঘুমিয়ে গেল। সীমা বেগম মেধার কপালে চুমু এঁকে সুন্দরভাবে শুয়ে পাশেই বসে রইলেন।
রাতের খাবার টেবিলের আদিত্যের বাবা সবাইকে বললেন মেধাকে সঙ্গ দিতে, বোঝাতে, তার মন খারাপ যেন না হয় সেটা খেয়ালও রাখতে। ওনার কথায় বাকিরা সহমত হলেন, আর পরের দিন থেকে সকলে তাই করলো। আমান যখন তখন মেধাকে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দিল। আদিত্য মেধার পছন্দের কিছু না কিছু রোজ এনে তার রুমে রাখে। মেধা কখনো ছুঁয়ে দেখো তো কখনো ধারে কাছেও ঘেঁষে না। সীমা বেগম এবং আদিত্যের বাবাও পিছিয়ে নেই। ওনারাও সাধ্য মতো চেষ্টা করেন মেধাকে ভালো রাখতে, খুশি রাখতে। এভাবেই তার দিন কাটতে লাগলো। মেধা পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করলো, সেই সঙ্গে তিক্ত পরিস্থিতি মেনে আগের তুলনায় নিজেকে স্বাভাবিক করার লড়াই চলতেই থাকলো। এভাবে সুখে দুঃখে অতিবাহিত হয়ে গেল 3 মাস। আত্মীয় স্বজন সীমা বেগমকে আকার ইঙ্গিতে অন্য কিছুই বলে, তবে উনি গুরুত্ব দেন না। তবে এবার উনিও ভেবেছেন আদিত্যের সঙ্গে মেধার বিয়ে সম্পন্ন করবেন। এ সপ্তাহে মেধার পরীক্ষা শেষ, তাই সামনের সপ্তাহে শুভ কাজ সেরে ফেলবেন। মনের মতো করে সাজিয়ে ঘরে তুলবেন মেধাকে। আদিত্যের পাশে মেধা রেখে 2 চোখে ভরে দেখবেন, দোয়া করবেন। পরিশেষে ওদের ভালোবাসার মিষ্টপূর্ণতা পাইয়ে তৃপ্তির হাসি হাসবেন। কিন্তু জীবনের তো কারো পরিকল্পনা মাফিক সরল পথে চলে না। এটা হয়তো সীমা বেগমের স্মরণ ছিল না। দিনটি রবিবার। গ্রীষ্মের ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন। তার উপরে সকাল থেকে বিদ্যুৎ নেই, বাসার জেনারেটরেরও সমস্যা দেখা দিয়েছে। এত গরমে সীমা বেগমের প্রেশারও হাই হয়ে যাচ্ছে। উনি মাঝে মাঝে আইস প্যাক মাথাতে দিয়ে বসে পড়ছেন। এত গরমে গালি দিয়ে ফেলেছেন বেশ কয়েকবার। দেবে নাই বা কেন? এত গরম সহ্য হয়? মূলত রাগে দুঃখে মুখে গালি এসে যাচ্ছে। আর গত সপ্তাহ থেকে গরম বেড়েছে, সেই সাথে লোডশেডিংয়ের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। এইসব অশান্তিগুলো একসাথে। এর মানে হয় এখন যদি গরমের ঠেলায় উনি মারা যান তবে এই দায়ভার কে নিবে বা কেন? এতে তো কারো কিছু যায় আসে না। এইসব ভেবে উনি বাগানে গিয়ে বসলেন। রোদের তাপে ফুল গাছগুলো কেমন নেতিয়ে আছে। উনি সময় নিয়ে গাছে পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন। ততক্ষণে সূর্যের তেজ বেড়ে গেছে, রোদে শরীর পুড়িয়ে দিচ্ছে। সকালের আবহাওয়াতেও যেন গরম ঢেলে পড়েছে। উনি বিরক্তিতে শব্দ করে চলে এসে সোফায় শরীর এলিয়ে দিলেন। মাথা কেমন জানি করছে। আজকাল মেপে গুনে খাবার খাচ্ছেন, তবু প্রেশারের খুব সমস্যা করছে। এই প্রেশার মৃত্যু ডেকে আনবে নাকি কে জানে। যদিও তা নিয়ে আর কোনো চিন্তা নেই, 2 ছেলে বড় হয়ে গেছে, মেধা সঠিক সঙ্গী পেয়েছে। এই আমানের একটা গতি হলে ভালো হতো। ছেলেটার বড্ড বেশি জেদ। কবে যে মাথা ঠান্ডা হবে, ভালো মন্দের তফাৎ বুঝবে। তবে নিজের হাতে করা সংসার নিয়ে খুব সুখেই আছেন, ভালো আছেন। এখন মারা গেলেও আফসোস নেই। তবে বড্ড শখ 2 ছেলের বউ দেখার, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করার। কিন্তু শরীরের যা অবস্থা, এসব ভেবে উনি চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন। গত রাত থেকে ওনার মনটা বড্ড উতলা হয়ে আছে। কী সব টেনশন এসে মস্তিষ্কে খোঁচা দিয়ে যাচ্ছে। প্রথম পাত্তা না দিলেও এখন মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। এতে বাসাটা শান্তি হারিয়ে নিষ্প্রাণ হয়ে যাবে। এসব নানা চিন্তায় মুশকুল সীমা বেগম। তখন মেধা বেজার মুখে এসে পাশে বসলো। ওর গালে ব্রণ উঠেছে, ফর্সা গালে লাল টকটক করছে 2টো ব্রণ। সীমা বেগম দৃষ্টি তুলে মেধার দিকে তাকিয়ে চুপ করে আছে। বাবা মা মারা মেয়েটার গতি করতে হবে শীঘ্রই। ওকে নিয়েও আজকাল অনেকের কানাঘোষা হচ্ছে। এই তো গতকালই তো এক প্রতিবেশী ইঙ্গিতে অনেক কিছুই বললেন। আগুনে আর ঘি পাশাপাশি রাখলে বিপদ বাড়বে, তার ইঙ্গিতও দিলেন। এর জবাবে কিছু বলেননি তিনি। তবে কতদিন বা চুপ থাকবেন? এই শুক্রবারেই আদিত্য আর মেধার বিয়ের কাজটা সম্পূর্ণ করবেন। ওনাকে তাকিয়ে থাকতে দেখে তখন মেধা বলল, মামুনি, কিছু কি হয়েছে? শরীর খারাপ করছে তোমার? আদিত্য কোথায়? জানি না, ফোন করে ডাকবো? ফোন করে বল বাইরে থেকে সকালের নাস্তা আনতে। কেন জানি খুব অস্থির লাগছে আমার। তুমি রুমে গিয়ে একটু শুয়ে থাকো, আমি বলছি। পণ্ডিতি করে তোকে রান্না করতে যেতে হবে না, যা বলছি তাই কর। হুম। ঠিক তখন বিদ্যুৎ এলো। সিলিংয়ের পাতা শরীরে লাগতেই জুড়িয়ে গেল মন। প্রাণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। শান্তিতে চোখ জোড়া বুঝে এলো। তখন সীমা বেগম উঠে রুমের দিকে যেতে যেতে বললেন মেধাকে পণ্ডিতি না করতে। বাসায় কেউ নেই, হিতে বিপরীত হতে পারে। জবাবে মেধা ভদ্র মেয়ের মতো সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর উপরে যেতে পা বাড়াতে বাইকের হর্ন শুনতে পেল। দাঁড়িয়ে গেল সেখানে। হয়তো আমান এসে গেছে, ওকে দিয়ে নাস্তা আনাতে হবে। আমান শীষ বাজাতে বাজাতে ঢুকতে মেধা গিয়ে বলল, ভাইয়া নাস্তা বাইরে থেকে আনতে বলেছে মামুনি। আম্মু অসুস্থ নাকি? প্রেশার বেড়েছে। তোর বরকে গিয়ে বল, কেবল বাইরে থেকে আসলাম, এখন ফ্রেশ হয়ে ঘুমাবো আমি।
না চলো, আমিও যাব তোমার সঙ্গে। আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তাছাড়া আদিত্য ভাই বাসায় নেই, ওনার বন্ধুর মা মারা গেছে, গত রাতে সেখানেই গেছে, ফিরেনি এখনো। এ কথা শুনেই আমান প্রচণ্ড বিরক্ত হয়ে মেধার দিকে তাকিয়ে রইল। তখন মেধা বিশ্ব জয়কার হাসি হাসলো। সেটা দেখে আমান তার কপালে একটা ঠুয়া মেরে বলল, চল সামনে হাট। মেধা এবার ওর বিরক্তিমাখা মুখ দেখে খিলখিল করে হেসে সামনে এগোতে থাকলো। দুজনে বাইকে উঠে গেট পার হতেই আদিত্যের গাড়ির মুখোমুখি হলো। আমান দ্রুত ব্রেক কষলে আদিত্য মুখ বাড়িয়ে মেধাকে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হচ্ছে? বাইরে নাস্তা আনতে। দুজন যাওয়া লাগবে? তুমি বাসায় চলো, আমান যাক। আমি রাস্তা না চিনালে ভাইয়া যাবে কিভাবে? সে রাস্তাঘাট কিচ্ছু চেনে না। কি ভাইয়া, ঠিক বলেছি না? জি ভাবিজান, ঠিক বলেছেন, এজন্যই চিরকৃতজ্ঞ আমি। আমানের এই জবাবে মেধা পুনরায় হাসতে লাগলো। ওর হাসি দেখে দুই ভাইয়ের মুখেও হাসি ফুটলো। তারপর পাশ কাটিয়ে বাইক নিয়ে যেতেই আদিত্য আমানকে বলল, সাবধানে। আমান ভাইয়ের কথা শুনে মুখ ভর্তি হাসি নিয়ে জবাবে মাথা ঝাঁকালো। আদিত্য এখন ওর সঙ্গে অল্প স্বল্প কথা বলে, ইঙ্গিত করে বোঝায় এটা ওটা করার। তাকে আবার সুযোগ দিয়েছে অপকর্ম ছাড়ার, তাই সে এখন নিজেকে শুধরে নিচ্ছে। বাবা মায়ের পা ধরে কেঁদে মাফও চেয়েছে। ওনাদের সঙ্গে বহুবার খারাপ ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে। আর তার এই অমূল পরিবর্তনের যথেষ্ট কারণও আছে। সে কারণ হচ্ছে মেধার বাবার মৃত্যু। রেজাউলের মারা যাওয়ার পর গভীরভাবে সে কিছু উপলব্ধি করেছে। ওর মন এবং মস্তিষ্কে একটা কথা গেঁথে গেছে, জীবন সুন্দর, মৃত্যু অবধারিত। আর এই মানব জীবনেই দুটো বাক্য চিরন্তন সত্য। ওর এইসব ভাবনার ছেদ ঘটল মেধার কথা শুনে। মেধা আদিত্যকে বলছে, মামনি অসুস্থ, এখন ঘুমাচ্ছি বোধ হয়। আপনি ফ্রেশ হয়ে নিন, আমরা যাব আর আসবো। হুম। তখন আমান বাইক স্টার্ট করতেই মেধা আদিত্যের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। আমান সামনের মিররে তা দেখে হো হো করে হেসে উঠল। আদিত্য ঠোঁট কামড়ে একভ্রু উঁচু করে মেধার দিকে তাকিয়ে আছে। আমানের সামনে এমন করার মানে হয়? মেয়েটা বড্ড জ্বালাচ্ছে আজকাল। না, এরে আর ছেড়ে রাখা যাবে না। যথাসম্ভব তার শরীরে বৈধ ট্যাগ লাগাতে হবে। আদিত্যকে ভ্রু কুচকে দেখে মেধা গেয়ে উঠল, ওগো, এভাবে তাকিও না। তোমার এই প্রখর দৃষ্টিতে আমি বরবাদ হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি পুরোটা। ততক্ষণে আমানের বাইক চলতে শুরু করেছে। তখনও মেধা চেঁচিয়ে বলে যাচ্ছে, তুমি গিয়ে জলদি ফ্রেশ হও প্রিয়, আমি আসছি। আর ওর যাওয়ার দিকে তাকিয়ে আদিত্য উচ্চারণ করলো, ফাজিল একটা। এরপর আদিত্য ওর গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করলো। আর ওরা গেল নাস্তা আনতে। আদিত্য মাকে নিচে না পেয়ে ফ্রেশ হয়ে সীমা বেগমের রুমে গেল। প্রেশার চেক করলো, এখনও হাই প্রেশার দেখে মাথায় পানি ঢালতে সাহায্য করলো। মাথা মুছে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সীমা বেগম শুয়ে আছেন আর আদিত্য ওনার মাথা টিপে দিচ্ছেন। বেশ আরামে উনি বন্ধ নয়ন জোড়া একবার খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মন থেকেই দোয়া এলো ছেলের জন্য। আদিত্যের কল পেয়ে জেনারেটর ঠিক করার লোকও এসে গেছে। সময় নিয়ে লোকটা জেনারেটর ঠিক করে টাকা নিয়ে চলে গেল। সীমা বেগমও ঘুমিয়ে পড়েছেন। আদিত্যের কল আসায় সে মায়ের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। অফিসের ব্যাপারে কী সব আলোচনা করে কলটা কাটতেই তার ঘড়িতে নজর গেল। ওর যাওয়া প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে। এত দেখিত হওয়ার কথা না। তবে সে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আমানকে কল দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বারবার ফোন বন্ধ পাচ্ছে। মেধার নাম্বারে কল দিতেই তার ফোন রুমে বেজে উঠল। জ্যামে পড়েছে ভেবে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না। ঘন্টার কাঁটা টিকটিক করে চলতেই থাকলো, সময়ও গড়াতে লাগলো। এভাবে 4 ঘন্টা পেরিয়ে গেল। আদিত্য এবার উতলা হয়ে উঠল। বাসার সদর দরজাটা লক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ওরা বেশিরভাগ যে রেস্টুরেন্টের খাবার খায় সেখানে গিয়ে জানতে পারলো আমান আসেনি। সামনের মোড়ে আমানের এক ফ্রেন্ডের বাবার বিরিয়ানি হাউস আছে, সেখানে গিয়ে জানালো আমান গত রাতে গিয়ে বিরিয়ানি খেয়েছিল, আজ সকালে আসেনি। এভাবে অনেক জায়গায় খুঁজতে থাকলো আদিত্য। এমনকি আমাদের বন্ধুদের ফোন করেও খোঁজ করলো, তবুও কোনো সন্ধান মিলল না। এভাবে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে আরও ঘন্টা 3 পেরিয়ে গেল। অজানা ভয়ে তার বুক কাঁপছে। সেই সঙ্গে খোঁজ নিয়েছে আশেপাশে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। না, আজকে অ্যাক্সিডেন্টও হয়নি। আদিত্য টেনশনে ঘেমে নিয়ে একাকার হয়ে বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে দেখে বাবা মা খেতে বসেছেন, তাই কিছু বলল না সে। তবে সীমা বেগম প্রশ্ন ছুড়ল, আদিত্য বানর দুটো বাসায় নেই, কোথায় গেছে জানো? ঘুরতে গেছে, চলে আসবে। তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা, কিছু হয়েছে? না, গরমে এই শরীরে রান্না করলে তুমি?
এখন দুপুর 3টা বাজে। মেধাকে বললাম তোমাকে ফোন করে সকালের নাস্তা আনতে, কিন্তু তুমি পুরো সকাল পেরিয়ে দুপুরে এলে, তারপর হুট করে কোথায় চলে গেলে? এখন এলে, তাও খালি হাতে। এদিকে মেধা আর আমানটাও নেই। আচ্ছা, প্রেশার বেড়েছে বলে কি না খাইয়ে মারার পরিকল্পনা করছো তোমরা? মায়ের এমন কথা শুনেই আদিত্য মৃদু হাসল। প্যাকেট দেখে বুঝতে রইল না খাবার বাইরে থেকে এসেছে, তাহলে বাবাই এনেছে খাবার। আদিত্য আর না দাঁড়িয়ে রুমে গেল। এক বন্ধুর মাধ্যমে পুলিশের সাহায্যে খোঁজ চালালো। সময় ধীর গতিতে এগোতে থাকলো। একটা সময় দিন পড়িয়ে রাতও কেটে গেল। ধীরে ধীরে এ কথা চারিদিক ছড়িয়ে গেল। নিকট আত্মীয়রা বাসায় এসে নানান যুক্তি দেখাতে লাগলেন। কেউ কেউ মুখের ওপর বলেও দিল, একথা শোনা মাত্র সীমা বেগম খেয়েই হারিয়ে ফেললেন। উনি হতবাক হয়ে গেলেন। সেই সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। উনি নিজের ভারসাম্য ধরে রাখতেও পারলেন না। সেন্স হারিয়ে ঢলে পড়লেন মেঝেতে। আদিত্য এখনও নিজের মতো যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হসপিটালেও খোঁজ নিয়েছে, কিন্তু আশানুরূপ কোনো খবরই পায়নি। তবু সে হতাশ না হয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মনে প্রাণে একটাই দোয়া করছে, দুজনে যেখানে থাকুক সুস্থ থাকুক, কারণ দুজনেই তার প্রিয়জন। ওদিকে আত্মীয় স্বজনও কিছু পড়শি মন গড়া বক্তব্য পেশ করছে ড্রয়িং রুমে বসে। কখনো তারা আমানের দিকে আঙুল তুলছে, কখনো বা মেধার দিকে। যেমন মেধা ভালো মেয়ে হলে কখনো এমন করতো না, চরিত্র খারাপ বলেই এমন করেছে। তাছাড়া ওর বাবা খুব ভালো মানুষ ছিল, তবে মেধা কেন এমন হলো? তাছাড়া আদিত্যের মতো সোনার টুকরোকে এভাবে ঠকায়? আদিত্যের কোনো দিক কম ছিল, বরং আমানের চেয়ে ঢের গুণ ভালো সে। আমানকেও বলিহারি যায়, এই কাজ করতে পারলো, তাও কি না আপন মায়ের পেটের ভাইয়ের সাথে। একবারও বিবেকে বাঁধলো না? ঘুণাক্ষরেও মায়ের কথা স্মরণ হলো না? স্মরণ হবে কিভাবে? পীড়িতের রসে ডুবে বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। হায় রে জীবন, এমন করলে কে কাকে বিশ্বাস করবে? এহেন নানান ধরনের কথা হচ্ছে ড্রয়িং রুমে। আমাদের নিখোঁজের কথা কানে পৌঁছাতেই বড় মামা এসে মাথা হেড করে বসে আছেন। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। আত্মীয়দের কথা শুনে টেনশনও বেড়ে যাচ্ছে। কে জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এদিকে আদিত্যের বাবা সীমাকে নিয়ে হসপিটালে ছুটেছেন, কারণ এই অবস্থায় বাসায় থাকলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। মায়ের কথা শুনে আদিত্য ছুটে গেছে হসপিটালে। বিগত দিন থেকে খাওয়া দাওয়া নেই, রাতও পার করেছে নির্ঘুমে। সর্বদা একটা ছিনছেনে ব্যথা অনুভব করছে বুকের বাঁ পাঁজরে। হঠাৎ ওরা কোথায় গেল, কেন গেল, এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে কি সত্যি আমার মেধাকে? কেবিনের বাইরে বসে আদিত্য এসবে ভাবছিল। অবুঝ মনটা কতটা কি ভেবে চলেছে। মনে প্রাণে এটাও চাচ্ছে আত্মীয়দের বলা কথা মিথ্যে হোক। সে বরাবরের মতোই গর্বের সঙ্গে বলতে পারে না, তার প্রিয় মানুষটা তাকে ঠকায়নি, তার ভাইও বেইমানি করেনি। আদিত্যের এসব চিন্তার ছেদ ঘটল আজানের মধুর সুরে। সে বাবাকে বসিয়ে রেখে মসজিদে গেল। জোহরের আজান পড়ার সঙ্গে সঙ্গেই মুসল্লিরা ছুটেছে মসজিদের পানে, তাদের রবের প্রার্থনা করতে, সিজদা লুটে রবের সঙ্গে নিজের সখ্য করতে, নিজের চাওয়া পাওয়া রবের কাছে জাহির করতে। মাশাআল্লাহ, কি সুন্দর এই দৃশ্য। আদিত্য মসজিদে উজু সেরে সালাত আদায় করে পুনরায় হসপিটালে ফিরে এলো। বাবার জন্য খাবার আনতে ভুলেনি সে। নিজে খাওয়া নিয়ে মিথ্যে বলে বাবাকে এক প্রকার জোর করে খাওয়ালো। সত্যি হচ্ছে তার গলা দিয়ে কিচ্ছু নামবে না। বারবার মেধার অশ্রুসিদ্ধ চোখজোড়া মুখের সামনে ভেসে উঠছে। কানে বাজছে তার খিলখিল হাসির শব্দ। সেই সঙ্গে অদৃশ্য কেউ যেন বারবার বলছে, তাকে বাঁচাও আদিত্য, তাকে বাঁচাও। সীমা বেগমকে একটা কেবিনে রাখা হয়েছে। আদিত্য বাবার পাশে বাইরে বসে আছে। ক্ষণে ক্ষণে ফোন করে জিজ্ঞাসা করছে কাকে খোঁজ মিলেছে নাকি, কিন্তু না, ফলাফল শূন্য। খানিক বাদে জরুরি কল আসে, ওর বাবা কিছুক্ষণের জন্য অফিসে গেল। আদিত্য ঠাঁই বসে রইল সেভাবে। লাল বর্ণ চোখের কার্নিশে জমেছে অশ্রুবিন্দু। 2 দিন হয়ে গেল প্রিয় মুখটাকে দেখেনি সে। ছোঁয়া তো দূর, কই তার প্রাণ ভোমরা। কারো খিলখিল শব্দে তার প্রাণটাও জোড়াচ্ছে না। কেউ কল করে এটা ওটা আনার আবদারও করছে না। রাতের বেলায় ঘুম ভাঙিয়ে আইসক্রিম খাওয়ার আবদারও করছে না। বাসায় রাখা আইসক্রিমে তার আবার পোষায় না। সে সোডিয়ামের নিয়ন আলোয় হাঁটতে হাঁটতে আঙুলের ভাজা আঙুল গুজে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। কখনো কখনো তার পথ আটকে মিষ্টি হেসে সুন্দর করে বলবে, ভালোবাসি প্রিয় মানুষ, ভীষণ ভালোবাসি। এছাড়া রোজ অফিসে যাওয়ার পূর্বে সীমা বেগমের চোখ ফাঁকি দিয়ে ওর রুমে যাবে। তারপর তাকে শক্ত করে চাপটে ধরে বুকে মাথা রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। না সে নিজে নড়বে আর না তাকে নড়তে দিবে।
ওভাবে থাকার পর বলবে, আদিত্য ভাই, এখনো ভাই? কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত ভাই। তাই এভাবে চাপটা ধরেছেন কেন? লজ্জা নেই আপনার? ছিল, তবে ভালোবাসা ধরে বেঁধে দিয়েছে। বুঝলাম। তা কি বলতে এসছেন বলে ধন্য করুন আমায়। কি বলতে এসেছি ভুলে গেছি। তবে কারো দিকে তাকাবেন না, সাবধানে যাবেন, আর অবশ্যই সাবধানে ফিরে আসবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। কিছু লাগবে? না, তবে ঝাল কিছু আনলে মাইন্ড করবো না। রোজ এভাবেই ওর সকাল শুরু হতে মিষ্টি একটা অনুভূতি নিয়ে, অথচ 2 দিন কেটে গেল তাকে ছাড়া। আর মনে হচ্ছে জীবন থেকে সুখ হারিয়ে গেছে। মন বড্ড ব্যাকুল হয়ে আছে তার জন্য। কখন পাবে তার খোঁজ? শক্ত করে বুকে জড়িয়ে নেওয়ার সুযোগ হবে তো, নাকি চিরতরে হারিয়ে ফেলবে ওর সুখ পাখিটাকে? আদিত্য চেয়ারে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে বসে রইল। সময় কাটাতে থাকলো নিজ গতিতে। বিকেলে আজানের পরপর নার্স এসে জানালো তাকে সীমা বেগম ডাকছেন। উনি তার সঙ্গে কথা বলতে ব্যাকুল হয়ে উঠেছে। এ কথা শুনিয়ে আদিত্য ঝটপট কেবিনে প্রবেশ করলো। মায়ের হাত শক্ত করে ধরে পাশে বসে মৃদু হাসল। ওর মুখ দেখে সীমা বেগম হু হু করিয়ে কেঁদে উঠলেন। মুখে বারবার বলতে লাগলেন, বাবা, আমার শোন বাবা, কষ্ট পাস না, তোর মেধাকে তোর কাছে ফিরিয়ে এনে দিব আমি। মায়ের কথা শুনে আদিত্য হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর মাও ছেলে অঝরে অশ্রু ঝরালো। একটু পরে আদিত্যর বাবা এসে সেখানে পৌঁছালেন। হঠাৎ সীমা বেগমের কিছু কথা স্মরণ হলো। আত্মীয়দের বলা কথাগুলো মস্তিষ্কে বারবার ঘুরপাক খেতে লাগলো। তখন উনি ঠান্ডা মাথায় ভেবে জেদ ধরলেন বাসায় যাওয়ার। ওনাকে আর কোনোভাবে হসপিটালে রাখা গেল না, তাই বাধ্য হয়ে আদিত্য এবং ওর বাবা ওনাকে বাসায় নিয়ে আসলেন। ওনাকে আসতে দেখে কিছু কিছু আত্মীয় সান্ত্বনার বাণী ছাড়ানোর আগে আদিত্য মুখ খুলল, আপনারা এখন আসতে পারেন, আমার তখন বিশ্রামের প্রয়োজন। মুখের উপর যেতে বলায় অনেকে মুখ কুঁচকে অসন্তুষ্ট হয়ে বেরিয়ে গেলেন। বড় মামার সঙ্গে সীমা বেগম কী নিয়ে যেন আলোচনা করছে। আদিত্য 1 গ্লাস পানি হাতে নিয়ে মুখে দিতে যাবে, তখনই শুনতে পাই বাইক আসার শব্দ। সে দ্রুত গ্লাস রেখে এগিয়ে যাওয়ার আগে বিধ্বস্ত অবস্থায় আমানকে ঢুকতে দেখা যায়। আমান কোনো দিকে না তাকিয়ে ভাইয়ের পায়ের কাছে বসে পড়ে। আদিত্যের পা জোড়া জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। আদিত্য ভাইয়ের রক্তাক্ত অবস্থা থেকে স্বাভাবিকভাবে বলল, মেধা কোথায়? এই প্রশ্নে আমানের কান্নার গতি দ্বিগুণ বেড়ে গেল। আদিত্যের মা এগিয়ে এসে আমানকে হাঁচকা টানে দাঁড় করিয়ে বলল, আমার মেয়ে কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? কি হলো বল, মেধা কই? আমান কান্নার চোটে কথাই বলতে পারছে না। অনেক চেষ্টা করে সে টুর শব্দ উচ্চারণ করতে পারল না। নিশ্চুপ থাকা সীমা বেগম সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে দিলেন তার বাঁ গালে। আমান 1 পা পিছিয়ে গেল তাতে। ব্যথাযুক্ত গালে থাপ্পড় পড়াতেও টু শব্দ করল না সে। এবার আদিত্য মাকে সরিয়ে আমানের কাঁধে 2 হাত রেখে সুন্দরভাবে বললেন, বল না ভাই, কি হচ্ছে তোদের? না বলে কোথায় চলে গেছিল তোরা? তোর এই অবস্থা কেন? আর মেধা কই? সে ঠিক আছে? ভয় পাস না ভাই, প্লিজ বল আমাকে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করেছিলে? কোন হসপিটালে সে আছে বল। আদিত্যের জবাবে আমার না বোধক মাথা নাড়ল। অর্থাৎ এর কোনোটাই না। আদিত্য এবার ঢোক গেলে বলল, অ্যাক্সিডেন্ট করিসনি, তবে কিডন্যাপ হয়েছিলে? এ কথার জবাবে আমার হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওর এই মাথা নাড়াতে সবার বুক কাঁপতে থাকলো অজানা ভয়ে। আদিত্য এবার ব্যতিব্যস্ত হয়ে আমানকে জিজ্ঞাসা করতেই থাকলো পূর্বের সব ঘটনা মনে করে। আমানের শরীর থরথর করে কাঁপছে। তা দেখে ওকে একটু পানি খাইয়ে সময় দিল নিজেকে সামলে নিতে। এরপর আমান জানালো, নাস্তা নিয়ে ফেরার সময় হঠাৎ ওদের পথ আটকে দাঁড়ায় কালো রঙের একটা গাড়ি। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওদের গাড়িতে তুলে নেয়। তারপর চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এক পুরনো গোডাউনে। ওটা কার গোডাউন, কোন জায়গা সে জানে না। ওখানে গিয়ে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হয়। তারপর হকি স্টিক দিয়ে মারতে থাকে অনবরত। ওর মুখ ব্যথার জন্য চিৎকার করতে পারছিল না সে। আর গাড়িতে থেকে নেমে মেধাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, কারণ মেধার সারা শব্দ আর পায়নি। আর মুখে রুমাল গুজে থাকায় কিছু বলতেও পারেনি। পরে বেধড়ক মার খেয়ে সেন্সলেস হয়ে ঘন্টা 2 পর সেন্স ফিরলে দেখে মেঝেতে পড়ে আছে মেধা। আমার হাত পা খোলা, তবে অন্ধকার রুম। এত অন্ধকার কিন্তু দেখা যাচ্ছিল। তখন ধূপধাপ পা ফেলে দুজন এসে পুনরায় ওকে বেঁধে টেলে। আর ঠাসিয়ে বলে ওদের সার আসবে এখনই, যদি চিমটি পরিমাণও বেয়াদবি করি জানে মেরে দিবে। ঠিক তখনই মেধার চিৎকার শুনতে পাই আমি। সে আমার নাম ধরে ডাকছিল। আমার সাড়া না পেয়ে আদিত্য বাঁচাও বলতেই কেউ তাকে সজোরে থাপ্পড় মেরে বসে।
এত জোরে মারে যে সেই শব্দটা আমিও শুনতে পাই। মেয়েটা কেঁদে উঠলে তখন কেউ একজন বলেন, আদিত্যের পার্ট চুকে গেছে বেব, এখন থেকে এই উদয়ের খেল শুরু। তাই কথায় কথায় আদিত্য আদিত্য না করে শুধু আমার নাম জপ করবে। ওকে বেব? এইটুকু বলতেই সীমা বেগম আঁতকে উঠলেন। বড় মামাও নামটা শুনে দাঁড়িয়ে গেছেন। আদিত্যের বাবাও মনে হলো ভীষণভাবে চমকে গেছেন। তখন সীমা বেগম আতঙ্ক ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি নাম বললি? উদয়। ওই সাইকোটা বেঁচে আছে? একথা শুনে আমানের সঙ্গে আদিত্য ভ্রু কুঁচকে ফেলল, কারণ এই নামের কাউকে চেনে না তারা। তবে কে এই উদয়, কী বা তার উদ্দেশ্য? তখন আদিত্য বাকিটুকু বলতে বলায় আমান পুনরায় বলতে লাগলো। তারপর মেধা টানতে টানতে আমানের সামনে দাঁড় করায় উদয়। সে বুঝতে পারে তাদের উপস্থিতি, তবে চোখ বাঁধা থাকায় কিছু দেখতে পারে না সে। তখন একজন এসে আমানের চোখ খুলে দেয়, রুমের লাইট জ্বালিয়ে দেয়। ওকে দেখেই মেধার কাছে যেতে গেলে পুনরায় থাপ্পড় মেরে দেয় উদয়। মেধাকে মেঝেতে পড়তে দেখে কিছু বলতেই ছটফট করলে তখন উদয় আমানকে বলে, ব্রো, তোমার ভাইয়াকে বলিও কানা ল্যাংরা দেখে নিজের গলায় একটা ঝুলিয়ে নিতে। আমার ফুল আমি নিয়ে গেলাম, সেই সঙ্গে তাকে এটাও জানিয়ে দিও এই ফুল আমার, আর এই ফুলের মধুর ভাগিদারও শুধু আমি। সে যেন ভুলেও আগাছার মতো বাদ সাধতে না আসে, আর আসলে তাকে ওপরে ফেলতেও আমি দুবার ভাববো না। এখন তুমি অতি ভদ্র ছেলের মতো আমাদের বিয়ের সাক্ষী হিসেবে ঝটপট সাইন করে দাও, নয়তো এত আদর যত্ন করবো জীবনেও ভুলতে পারবা না। একথা কর্ণকুহরে পৌঁছাতে আমান হতবাক হয়ে গেল। সে কি বলল? বিয়ের সাক্ষী? কাদের বিয়ে? ওর আর মেধার? মেধাকে সে চিনল কিভাবে? তাছাড়া হঠাৎ বিয়ে বা কেন? কি উদ্দেশ্য এই ছেলের? নাকি কোনোভাবে ভয় দেখাচ্ছে? এতে ওর কী লাভ? তখন এইসব ভাবতে ভাবতেই ওর চোখে ভেসে উঠল আদিত্যের মুখ। তাতেই ওর বুক কেঁপে উঠল অজানা ভয়ে। যখন যদি সত্যি সত্যি এদের বিয়ে হয়েই যায় তখন কি হবে? ফিরে গিয়ে আদিত্যকে কী জবাব দিবে? সে মেনে নিতে পারবে এই কষ্টটা, নাকি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে? ভাইকে এইভাবে নিঃশেষ হতে দেখতেও পারবে না সে। তাছাড়া চেনা নেই জানা নেই এমন ছেলের হাত মেধাকে তুলেও দিতে পারবে না। আপন বোন না হলেও নিজের ছোট বোনের মতোই ভালোবাসে সে, আর বোনের জীবন এভাবে ধ্বংস হতে দিবে না, কিছুতেই না। প্রয়োজনে মার খেয়ে মরে যাবে, তবুও সে সাইন করবে না। মেধা একমাত্র আদিত্যেরই, আর ওদিকে হয়তো আদিত্য ব্যাকুল হয়ে ওদেরকে খুঁজছে। না পেয়ে কী অবস্থা সবার কে জানে। তাছাড়া সীমা বেগম যদি উদয়কে আটকাতে না, তবে ওনাকে কিভাবে সামলাবে? ওনার আদরের মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, বাসাও শূন্য হয়ে যাবে। সীমা বেগম মানতে পারবে তো? মনে মনে এইসব ভেবে আমান জোরে জোরে ওর মাথা ঝাঁকালো। না, সে আর এসব ভাবতে পারছে না। মুক্তির পথ খুঁজে বের করতেই হবে তাকে, নয়তো সব এলোমেলো হয়ে যাবে সব। এদিকে তার ভাই, অন্যদিকে মা, এদের দুজনের মুখে হাসি ফোটাতে তাকে কিছু একটা করতে হবে। আমান যখন মনে মনে এইসব ভাবতে ব্যস্ত, তখন তার কানে এসে লাগলো সজোরে আর এক থাপ্পড়ের শব্দ। উদয় পুনরায় মেধাকে মেরেছে। আমান ওর রাগ সামলাতে না পেরে ছটফট করতে ব্যর্থ হলো। তারপর ক্ষিপ্ত নজরে তাকিয়ে রইল উদয়ের দিকে। মেধাকে কাঁদতে দেখে উদয় মেধাকে পুনরায় থাপ্পড় মেরেছে। কানের কাছে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কান্না তার পছন্দ নয়, প্রচণ্ড বিরক্ত লাগে। থাপ্পড় মেরেও সে বিরক্ত নিয়ে মেধার দিকে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন তৃতীয় থাপ্পড় দিলে বলে। মেধা গালে হাত দিয়ে এবার নিঃশব্দে কাঁদছে। তখন উদয় বলল, আর এক ফোঁটা অশ্রু যদি গড়িয়েছে তোমার ভাইয়ের শরীর থেকে, আমি তার দ্বিগুণ ফোঁটা রক্ত ছড়াবো। কথায় নয়, এবার কাছে দেখাবো। কি করেছি আমি? কেন এমন করছেন আমার সঙ্গে? যা বাবা, আমি আবার কি করলাম? এখনো কিছুই করিনি বেব, তাছাড়া কেবল তো শুরু। ছেড়ে দিন আমাদের, প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে দিন। আমার হাত পা ঠোঁট মুখ যা ইচ্ছে ধরো, তাও ছাড় পাবে না সোনা পাখি। আমি আদিত্যকে ভীষণ ভালোবাসি, আমাকে ওর কাছে যেতে দিন। কথা দিচ্ছি, আপনার কথা কাউকে বলবো না। ওর নাম মুখে এনো না জান, মেজাজ বিগড়ে গেলে খবর আছে তোমার। তুমি আমাকে ভালোবাসবা, শুধু আমাকে। যখন ওরা কথা বলায় ব্যস্ত, তখন আমান উদয়কে ভালো করে লক্ষ্য করলো। বয়স আদিত্যের মতোই, সুদর্শনও বটে। আভিজাত্যপূর্ণ পোশাকে স্মার্টনেস বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। চোখে মুখে তীক্ষ্ণতার ছড়াছড়ি, ঠোঁটে লেপ্টে আছে তার ছেলের হাসি। একথাই উদয় নজর কাড়া সুন্দর। ছেলে হয়ে এটা মানতে সে অনুদারতা করবে না। তবে মেধার কথা শুনে মনে হচ্ছে সেও উদয়কে চেনে না, অথচ উদয় মেধাকে কিডন্যাপ করে বিয়ে প্রসঙ্গেও চলে এলো। এখন কথা হচ্ছে উদয় মেধাকে কিভাবে চেনে, নাকি চাপে ফেলার জন্য তার নতুন চাল।
তখন হঠাৎ উদয় কাউকে ডাকতেই দুজন পুরুষ সেখানে উপস্থিত হলো, সম্ভবত উকিল। ওনারা এসে একটা ফাইল এগিয়ে দিল উদয়ের দিকে। উদয় সেটা দেখতে দেখতে আমানের মুখোমুখি দাঁড়ালো, তারপর ফাইলে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমার সম্পর্কে খোঁজ খবর নিলে ভালো কিছু শুনবে না। সাইকো, পাষাণ, হৃদয়হীন এইসবই বলবে লোকে। যদিও এর একটাও মিথ্যে নয়, এই সমস্ত গুণ আমার মধ্যে বিদ্যমান। এখন কথা হচ্ছে, এইসব জেনেই মেঘাকে আমার হাতে তুলে দিবি তুমি? নাও সাইন করো, এতে সময় নেই আমার হাতে। কথা বলে আমানের হাত খুলতে ইশারা করে একজনকে। সেই লোক এসে হাত না খুলে বেধড়ক মারতে থাকে তাকে। মার দেখে মেধা ওর নিকটে আসতে গেলে উদয় তাকে ধরে ফেলে। মেধা চিৎকার করে কেঁদে মারতে নিষেধ করলে সেই ব্যক্তি শোনে না, বরং আরেকজন এসে যুক্ত হয়। মেধা নিজ চোখে দেখতে পারে না আমানের রক্তাক্ত দেহ। ওর পুরো শরীর কাঁপতে থাকে থরথর করে। ওর কাঁপুনি দেখে উদয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, আমি জানতাম তোমার ভাই হাত খুললেই আমার উপরে আক্রমণ চালাবে, তাই আগে ভাগে 3rd ডোজ কমপ্লিট করে নিচ্ছি। ঠিক করেছি না? তুমিই বলো। ইস, এইসব নিয়ে চিন্তা করতে হবে না তোমার। আর কেটে কেটে কি করেছো? এইসব ঝামেলা মেটাতে আমি তো আছি নাকি? আমানে ততক্ষণে করুণ অবস্থা। সে মারের চোটে নিভু নিভু চোখে মেধার দিকে একবার তাকিয়ে জ্ঞান হারিয়েছে। তখন উদয় মেধাকে নিয়ে চলে পাশের রুমে যায়। তারপর মেধাকে আদিত্যকে মেরে ফেলার ভয় দেখে আমানের লাশ গুম করারও ভয় দেখায়। একটা সময় মেধা থম মেরে যায়। এটা বুঝে যায় উদয়ের হাত থেকে তার নিস্তার নেই। এই লোকটা কিছুতেই তাকে ছাড়বে না, সে আদিত্যকেও আর পাবে না, চিরতরে হারিয়ে ফেলবে প্রিয় মানুষটাকে। উদয় তখন চলে যেতে উদ্যত হতে পা বাড়িয়ে বলে, আর আধা ঘন্টা ওয়েট করো। আদিত্যের লাশে দেখিয়ে না হয় নিজেকে আমার জন্য প্রস্তুত করো। সব নষ্টের করা ওই আদিত্য, তাই না? ওকে ওর ব্যবস্থাই করছি আমি। কোথায় সাইন করতে হবে? কথা শুনে উদয় চট করে দাঁড়িয়ে যায়। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরে তাকায় মেধার মুখপানে। তারপর সুন্দর করে দেখিয়ে দেয় কোথায় সাইন করতে হবে। মেধাও সাইন করে পাথরের ন্যায় বসে থাকে থম মেরে। উদয় নিজেও সাইন করে ছটপট মেধার গালে একটা চুমু খেয়ে দ্রুত বেরিয়ে যায়। একটু পরে কাজে এসে শরীয়ত মোতাবেক বিয়েও পড়ায়। এক বুক কষ্ট চেপে মেধাকে উদয় নামে কবুল উচ্চারণ করতে হয়। সেই সঙ্গে না চাইলে উদয়কেই স্বামী হিসেবে গ্রহণ করতে হয়। আর উদয় জ্ঞান হারানো অবস্থায় সাক্ষী হিসেবে নিয়ে নেয় আমানের আঙুলের টিপছাপ। তারপর মেধার নাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে চোখের পলকে। মেধা কিছু বুঝে ওঠার আগে দ্রুত কোলে তুলে বেরিয়ে যায় সেখান থেকে। পরে আমানের জ্ঞান ফেরার পরে নিজেকে আবিষ্কার করে নির্জন এক জায়গায়। অদূরেই থাকে তার বাইক। মেধাকে আশেপাশে না দেখে সে সেই অবস্থায় ছুটে আসে ভাইয়ের কাছে। তারপর সবাইকে খুলে বলে তাদের সঙ্গে ঘটে যাওয়া এক একটা ঘটনা। সব শুনে আদিত্য তলতলে পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সবার ডাক উপেক্ষা করে দরজা আটকে উপর হয়ে শুয়ে পড়ে বিছানায়। তার চোখের কোণা বেয়ে গড়াতে থাকে হৃদয় ভাঙার জল। বুকে শুরু হয় অসহ্য দহন, যে দহনে ঝলসাতে থাকে ওর বুকের বাপাস। ইস, এত কষ্ট কেন হারানোর ব্যথায়? ধীরে ধীরে বুকটা কেন ছেয়ে যাচ্ছে এক বিশাল শূন্যতায়। কই তার মেধা? সে কই? আর কি সে আসবে না ওর কাছে? দেখাও কি আর পাবে না? সবার দৃষ্টি এড়িয়ে চঞ্চল পায়ে এসে জড়িয়ে ধরে বলবে না, দেখি দেখি সারাদিনের এনার্জিটুকু নিয়ে নিই। দুষ্টুমি করে তাকে সরিয়ে দিলে রাগে নাক ফুলিয়ে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলবে না, এই যে মিস্টার, শুনুন, এই বুকটা শুধু আমার জন্যই তৈরি। এখান থেকে আমি প্রতিনিয়ত শান্তি লুফে নেব। কেউ যেন কখনো এই স্থানটা পাওয়া তো দূরের কথা, স্পর্শ করতে না পারে। এখানে শুধু আমি আছি আর আমি থাকবো, বুঝলেন? মেধার যখন চোখ খুলে তাকায় তখন দুপুর। জানালার পর্দা মেলে দেওয়ায় আবহাওয়াটা বোঝা যাচ্ছে না। এসি চলছে, এজন্য শীত লাগছে বোধহয়। সে আশেপাশে দৃষ্টি ঘোরাতেই নজরে পড়ে উদয়ের ফটো ফ্রেমের দিকে। তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারানোর কষ্টে ভারী হয়ে থাকা বক্ষপাশ, চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু। বুকেও শুরু হয় নিষ্ঠুর তোলপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, আদিত্য, আদিত্য। তখন সুসজ্জিত রুমে দরজা ঠেলে কেউ প্রবেশ করে। শব্দ শুনে তাকিয়ে দেখে উদয়। ওর পরনে কালো টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুজে রাখা, হাতে আধ খাওয়া আপেল, মুখে মিটি মিটি হাসি। উদয় জানালার পর্দা সরিয়ে মেধাকে বলল,
আমার রাজ্যে তোমাকে সুস্বাগতম মাই লাভ। এই কথাটা বলতে বলতেই উদয় এগিয়ে মেধাকে একটানে দাঁড় করিয়ে জানালার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে, মেঘলা আকাশ। তখন উদয় থাই গ্লাস সরাতে চোখে পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশে আকাশে বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মেধা। অদ্ভুত ঠেকলো তার কাছে, মস্তিষ্কেও খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে উদয় ঝাপটে ধরলো বাহু ধরে, অতঃপর হাতের বাঁধন শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আমরা আছি তোমার আদিত্যের ধরাছোঁয়ার বাইরে, এই সেই সুদূর আমেরিকা। আদিত্যকে ভয়, তা আবার আমি, জোকসটা কিন্তু দারুণ। ওর হাসি মেধার সহ্য হলো না। আচমকা উদয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বেশ করেছে। এ কথা শুনে মেধার রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিতে হাত তুলতেই উদয় তা ধরে ফেলল। মুখের ভাবভঙ্গি মুহূর্তেই পাল্টে গেছে তার, মুখে ফুটে উঠেছে চাপা ক্রোধ। হঠাৎ সে মেধার হাত পিছনে ধরে মুছড়ে ধরে বাঁ গালে ওষ্ঠা ছুঁয়ে বলল, জান, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো। বাকিটা তোমার ইচ্ছে। মজার ব্যাপার কি জানো, নিষিদ্ধ কাজে আমি আকৃষ্ট হই বেশি। কেউ কিছু বারণ করলে আমি সেটাই না করা অবধি শান্তি পাই না। সরি বউ, তোমার এই কথাও রাখতে পারলাম না। আমান, আমান, এই আমান, দরজা খোল। হঠাৎ রুমির দরজা করাঘাত পড়াতে আমানের ঘুম ভেঙে যায়। বার দুয়েক অস্পষ্টভাবে হু হু করে পুনরায় ঘুমে তলিয়ে যায় সে, কিন্তু আবারও শক্ত হাতের বাড়ি পড়ে ওর দরজায়। এবার সে প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে বসে, মুখে চ শব্দ করে চোখ জোড়া খুলতে চেষ্টা করে। ঘুমিয়ে দু চোখ বুঝে আসছে। দরজাটা খুলে দেখাটা তার জন্য দায়ী হয়ে পড়েছে। অসহ্য ব্যথায় শান্তি পাচ্ছিল না এক দণ্ড। শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল, নড়ে চড়ে বসতে পারছিল না ঠিকমতো। এজন্য ব্যথার সঙ্গে ঘুমের ওষুধ খেয়েছিল, আর ওষুধের প্রভাবে এখন ঘুমে চোখ খুলে তাকাতে পারছে না। মাথাটাও ধরেছে, মোটেও ইচ্ছা হচ্ছে না কে ডাকছে, কেন ডাকছে উঠে গিয়ে তা দেখতে। তখন উক্ত ডাক পুনরায় তার কানে পৌঁছালো। দুমদুম করাঘাতও চলছে তখনও। না, আর বসে থাকাটা ঠিক হবে না। একথা ভেবে উঠে দরজাটা খুলতেই মায়ের মুখ দেখে হাসলো। অতঃপর কিছু বলার আগেই সীমা বেগম বললেন, আদিত্য এখনই তোমাকে ডাকছে ওর রুমে, যাও। জানি না, শুধু বললো কথা আছে তোমাকে ডেকে দিতে। একটু পরে চাই আম্মু, শরীরটা ভীষণ খারাপ আমার। জরুরি না হলে আদিত্য নিশ্চয়ই তোমাকে ডাকতো না। কি বলে শুনে এসো, এমনিতেই ওর মন মেজাজ ভালো নেই। মেধার কোনো খোঁজ দিয়েছে বলিস? না, তবে শীঘ্রই দিবে ইনশাল্লাহ। ভাইয়া কিছু খেয়েছে? জ্বর এসেছিল, তা কমেছে? জ্বর কমেছে, তবে কফি ছাড়া কিছুটি মুখে তোলেনি। ও আচ্ছা, তুমি যাও, আমি গিয়ে দেখি কি বলে। একথা বলে আমান আদিত্যের রুমের দিকে পা বাড়ালো, আর সীমা বেগম চলে গেলেন নিজের কাজে। মনটা ভীষণ খারাপ ওনার। বাসাটা কেমন শূন্য শূন্য লাগছে। মেধার হাসি কানে বিচ্ছে না। চঞ্চল পায়ে এসে হাত ধরে টেনে বাগানের শুদ্ধ ফোটা ফুল দেখাচ্ছে না। না খাওয়ার বাহানা দিচ্ছে না। চুলে বিলি কেটে দেওয়ার জন্য পেছন পেছন ঘুরছে না। হুট করে এসে হাউ করে চমকে দিয়ে খিলখিল করে হাসছে না। আদিত্যের বাবার পাকা চুল তুলে দিয়ে টাকার হিসাব নিয়েও ঝগড়া করছে না। প্রয়োজনীয় জিনিস না পেয়ে বাড়ি মাথায় তুলছে না। এত নিশ্চুপ বাসা উনি চাননি। উনি সবসময় চান ওনার বাসা হাসি খুশি সুখে ভরে থাকুক। কিন্তু বাসার হাসি যেন হঠাৎই হারিয়ে গেছে, মলিন করে দিয়েছে চারিপাশ। এ কথা ভেবে উনি নিঃশব্দে কাঁদতে লাগলেন। মেধার বাবাকে কথা দিয়েছিলেন মেধাকে যত্ন করে রাখবে, ছোট বোনের শেষ স্মৃতিটুকু আজীবনে নিজের কাছেই রাখবে। কিন্তু হলো কই, দমকা এক ঝড়ে সব উলটপালট গেল। সুখপূর্ণ সংসারে এখন সুখের অভাব। ওদিকে আদিত্যের দিকে তাকানো যায় না। ছেলেটার মুখ দেখলেই বুক ফেটে যায়। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। তাছাড়া উনি অবগত আদিত্য মেধাকে ভীষণ ভালোবাসে। মুখচোরা স্বভাবের আদিত্য নিগুড়ো ভালোবাসা প্রকাশ করতেও পারে না ঠিক মতো। তবে তার ভালোবাসায় খাত নেই, আর না আছে স্বার্থের নির্মক। ছেলেটা শুধু অতি গোপনে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, মেধার কষ্টে নিজেকে পোড়াতে জানে। উনি আর ভাবতে পারছেন না। চোখ ঝোড়া ঝাপসা হয়ে উঠছে ওনার। চোখের পানিতে রাস্তা দেখতে না পেয়ে সেখানেই বসে পড়লেন। মুখে আঁচল গুজে অঝরে কাঁদতে লাগলেন। সেই সঙ্গে একটা কথাই বারবার বলে যাচ্ছেন,